নমস্কার, শুরু করছি আজকে নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছি সেটাকে কলকাতার বারাসাতে আর কি। তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছি সেরমভাবে পড়ে শোনাচ্ছি আমি। নমস্কার, আমার নাম পারমিতা, আমার বাড়ি বারাসাতে। কিন্তু যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 1.5 বছর, মানে ওই 2024-এর এপ্রিল মাসের ঘটনা, যখন আমরা সিমলা মানালি ঘুরতে গেছিলাম আমি আমার আরও 3 বন্ধুর সাথে। তো গেছিলাম হচ্ছে আমি, আমার এক বন্ধু পিউ এবং আরও 2 বন্ধু, তাদের নাম হচ্ছে রোহিত আর সঞ্জয়। 4 জন মিলে গেছিলাম, ঠিক আছে। এইবার আর যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা গেছিলাম আর কি, যে কোম্পানির সাথে গেছিলাম তাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে যেখানে আমরা স্টে করব, যে জায়গাগুলোতে, সেই হোটেলগুলো যেন একটু ভেতর দিকে হয়। কারণ আমাদের 4 জনের মধ্যে একটা জিনিস কমন, যে আমাদের 4 জনের একটু নিস্তব্ধ নিরিবিলি জায়গা পছন্দ। মানে ওই লোকজনের কোলাহল, এই জিনিসগুলো আমাদের ঠিক পছন্দ নয়। তো সেই জন্য আমরা বলেছিলাম যেখানে যেখানে স্টে হবে সে জায়গাগুলো যেন একটু, মানে হোমস্টে বা হোটেল যাই হোক, সেগুলো একটু ভেতর দিকে হলে ভালো হয়, একটু নিরিবিলি জায়গা। তো আমাদের সেরকমভাবেই দিয়েছিল। প্রথম দিন রাতে আর কি আমাদের স্টে ছিল সিমলাতে। একটা রাত সিমলায় আমরা স্টে করেছিলাম। তো সিমলায় যখন আমরা হোটেলে ঢুকি আর কি, তখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, মানে দুপুর দুপুর হয়ে গেছে। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম নিজেদের মতোই ঘুরতে। এবার আমাদের সিমলা হোটেল থেকে সিমলার যে মল রোড সেটা কিন্তু ভালোই দূরে, অনেকটাই দূরে। তো সেজন্য আমরা মল রোডে আসিনি, কিন্তু আমাদের আশেপাশে মানে হোমস্টের যে আশেপাশে জায়গাগুলো সেগুলো আমি একটু পায়ে হেঁটে ঘুরে দেখছিলাম, ঠিক আছে। তো ওই দিনটা অমনি করে গেল। বেশ ভালো লাগছিলো, আমাদের 4 জন ঘুরে বেড়াচ্ছিলাম একটা পাহাড়ি এলাকা, যেখানে কোনো আওয়াজ কোলাহল নেই। হ্যাঁ, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম একটা মানুষ নেই, কোনো জনবসতি নেই। জনবসতি আছে ওই হোমস্টে, মানে কোনো লোকাল মানুষ এখানে খুব একটা নেই। রাস্তার 2-3টে কুকুর বিড়াল এসব রয়েছে। তো আমরা নিজেদের মতো করে ঘুরছিলাম ফিরছিলাম, বেশ সন্ধ্যাটা ভালো কেটেছিল। তারপরে আমাদের নেক্সট ডে ছিল রাতেরবেলা হচ্ছে মানালি। মানালিতেও আমরা ওরকমই একটু ভেতর দিকে রুম নিয়েছিলাম, হোটেল নিয়েছিলাম আর কি। সেদিনকেও আমাদের ঠিক একই রকমভাবেই সন্ধ্যাটা কেটেছিল। বেশ ভালো একটা নিস্তব্ধ নিরিবিলি রাস্তায় হাঁটাচলা করছিলাম আমরা, নিজেদের বন্ধুরা মিলে গল্প করছিলাম, প্রকৃতিকে এনজয় করছিলাম আর কি, কোলাহল থেকে দূরে, এরকম আর কি। তো লাস্ট যে আমাদের স্টে ছিল সেটা হচ্ছে কাসল। এবার কাসলে যাওয়ার আগেই আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি প্রত্যেক দিন আমাদের সাথেই ছিলেন আর কি। তো তিনি কাসলে যে হোমস্টে সেখানে ঢোকার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগেই আমাদের বলে দিয়েছিল যে আপনারা হোমস্টেতে থাকুন, আমি নিচে কিন্তু চলে আসবো। আমাদের নিচে একটা বাড়ি আছে চেনা জানা, ওখানে আমি চলে আসবো, আমি ওখানে থাকবো না। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কেন? তখন সে কিন্তু আর কিছু বলছে না। কিন্তু এদিকে সিমলাতে যখন আমরা ছিলাম, মানালিতে যখন আমরা ছিলাম, সেখানে কিন্তু সে আমাদের হোমস্টে নিচে গাড়ি রেখেই আশেপাশে ছিল আর কি। কিন্তু ওখানে যখন আমরা কাসাওয়ালে যখন থাকবো, তখন কিন্তু নিজে তো থাকা দূর, গাড়িটাকেও নিয়ে চলে গেছিলো আর কি। তো মানে আমাদের যদি কোনো প্রবলেম হতো তাকে আমরা খুঁজে পেতাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কাসাওয়ালে যখন আমরা হোমস্টেতে আমরা যখন নামি, আমাদের হোমস্টে থেকে প্রায় বেশ খানিকটা 500 মিটার দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আমরা হেঁটে হেঁটে গেলাম সেখানে। যাওয়ার পরে যে হোমস্টে আমাদের দেওয়া হয়েছিল সেখানে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, নেপালি টাইপের লোক। তিনি আমাদের সব কিছু করলেন আর কি, আমাদের নাম ফাম তার রেজিস্টারে লিখলেন এবং আধার কার্ডে সব ছবি তুললেন। তোলার পরে তিনি আমাদেরকে নিয়ে গেলেন ওপরে 3 তলায়। 3 তলায় যাওয়ার পরে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা কীরকম একটু বলি। 2টো বেড, দুজন করে শোয়া যাবে, 2টো বেড। আর রুমটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, 2টো বেড রয়েছে। এবার একটা বিশাল বড় বারান্দা রয়েছে, এবং বারান্দার সাথে রুমের কোনো যোগাযোগ নেই বলতে কি, মানে বারান্দাটা কিন্তু রুমের না, বারান্দা একটা কমন বারান্দা। আমাদের যে বারান্দা ছিল আর কি, করিডোর ছিল, ওই করিডোরের মধ্যেই 3-4টে রুম ছিল আর কি, মানে ওই একটাই কমন বারান্দা। আর জানলাটা ছিল বিশাল বড়, মানে জানলা দিয়ে যে কোনো মানুষ আরামসে বেরিয়ে যেতে পারবে, এরকম একটা জানলা ছিল। আর যে আয়নাটা ছিল, আয়নাটা ভাঙা, মানে 2-3টে চির মারা ছিল আয়না, যেটা কিন্তু আমাদের 4 জনেরই চোখে পড়েছিল। তো
কথায় আছে যে ভাঙা আয়নায় নাকি মুখ দেখতে নেই, তো সেই জন্য আমরা চারজনেই লোকটাকে বলেছিলাম যে একটু অন্য রুম দেখে দিতে। তো তখন সে যেটা বলে সেটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা। সে বলছে যে আপনাদের রুমের পাশে আরও দুটো রুম রয়েছে, খালি রয়েছে, আপনারা দেখে নিন কোন রুমটায় থাকবেন। মানে এটা কিন্তু সচরাচর হয় না, যে রুমটা আমাদের জন্য বরাদ্দ সেই রুমটাতেই আমাদের থাকতে হবে। কিন্তু তিনি বলছেন যে আপনাদের পাশে দুটো রুম রয়েছে, খোলাই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন কোন রুমটা আপনারা থাকবে। তো বলছে যখন একবার দেখে নিই, এই ভেবে আমরা চারজন মিলে গেলাম। গিয়ে দেখছি দুটো রুম কিন্তু সিঙ্গেল বেড। মানে এই রুমটাতে যেমন চারজন আমরা একসাথে থাকতে পারবো, কিন্তু ওই রুমটা, বাকি দুটো রুম কিন্তু এরকম না। তো যেহেতু আমরা সিমলা মানালি দুটোতে আমরা চারজন একসাথেই ছিলাম একই রুমে, তো সেজন্য আমরা ভাবলাম না থাক, একটা আয়নার জন্য আবার রুম চেঞ্জ করবো, থাক, চারজন একসাথে থাকতে পারবো, একই রুমে থাকি। তো যাই হোক, আমি দেখলাম যখন আমরা লোকটাকে বারণ করে দিলাম যে না থাক, আমরা ওই রুমগুলো নেব না, তখন কিন্তু ওই লোকটা রুমগুলোকে কিন্তু তালা ফালা দেওয়ার কোনো সিন নেই, রুমগুলোকে ওরকম এমনি খুলে রেখে দিল আর কি। হ্যাঁ, আর আমরা আমাদের রুমে ঢুকে গেলাম। তারপরে হঠাৎ করে দেখলাম আমরা নিজেদের মধ্যে ফ্রেশ হচ্ছি, লোকটা তখন চলে গেছে আর কি। নিজেদের মধ্যে ফ্রেশ হচ্ছি, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেল। এই লোকটা কিন্তু আগেই বলে দিয়েছিল যে কারেন্ট যেতে পারে, যদি কারেন্ট যায় তাহলে নিচে গিয়ে আমার থেকে মোমবাতি নিয়ে আসবেন, ঠিক আছে। তা আমি বলেছিলাম ঠিক আছে। এবার কারেন্ট গেল, রোহিত গেছিলো ওরকম মোমবাতি আনতে। এবার আমরা যখন উঠেছিলাম মানে গ্রাউন্ড ফ্লোর থেকে, একতলা থেকে আমরা যখন 3তলায় এসেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে একতলায় একটাই রুম, যেটা কিনা আমরা ধরেই নিয়েছিলাম যে ওই লোকটার রুম, মানে উনি থাকেন আর কি। 2তলায় যখন আমরা উঠেছিলাম, তো সেখানে দেখেছিলাম যে একদম সিঁড়ি বরাবর একটা রুম রয়েছে, যে রুমটা দরজা হালকা বন্ধ বা খোলা, কিছু মানে সেরকম বোঝা যাচ্ছে না আর কি। আর 3তলায় আমাদের সাথে আরও দুটো রুম ছিল, মানে 3তলায় 3টে রুম। তো সে রোহিত যখন নিচে নামলো, মোমবাতি নিয়ে যখন ওপরে আসছে, সে দেখছে যে ওই যে রুমটা, সে রুমটায় দরজাটা হালকা করে খোলা, এবং ঘরের ভেতর থেকে বাইরের দিকে একটা মৃদু আলো ভেসে আসছে, যেন মনে হচ্ছে ঘরের ভেতরে কেউ টর্চ জ্বালিয়েছে, টর্চ জ্বালালে যেরকম একটা মৃদু আলো আসবে, ঠিক সেরকম। এবং ওই আলোর মধ্যেই দেখা যাচ্ছে কোনো একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে, মানে একদম কালো কুচকুচে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, বা এরকমও বলা যেতে পারে যে একটা কালো শাল পুরো মাথা ফাথা ডেকে কেউ দাঁড়িয়ে রয়েছে কালো শাল গায়ে দিয়ে। তো রোহিত সেটাকে অত বিশেষ পাত্তা দেয়নি, বা একা ছিল সেজন্য হয়তো ভয়ে অত বেশি পাকামো করেনি, এটাও বলা যেতে পারে। তো সে সব দেখেছে, কিন্তু মাথা না ঘামিয়ে কিন্তু চলে আসি ওপরে। এইবার আমরা সবাই মোমবাতি জ্বালানো হয়, সবাই ফ্রেশ হয়ে আমরা বেরোলাম, ওই আগের দিনের মতো আবার রাস্তায় হাঁটতে বেরোলাম, ঠিক আছে। এবার বেরিয়ে দেখছি, মানে আমাদের হোমস্টে থেকে প্রায় 10-20 পা এগিয়ে এসেছি, দেখছি একটা কালো রঙের বিড়াল, কালো কুচকুচে বিড়াল, আর চোখগুলো হচ্ছে পুরো সবুজ, অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মানে সে চাইছে না যে আমরা সেই জায়গাটায় যাই বা সেখান থেকে আমরা পাস করি। অদ্ভুতভাবে। আমার কিন্তু কুকুর বিড়াল খুবই ভালো লাগে, কিন্তু বিড়ালটাকে দেখে আমার কেমন একটা ভক্তি আসছিল না, দেখে মনেই হচ্ছিল না যে গিয়ে আদর করি বা কিছু। পিউ যে আমার বন্ধুটা, সে কিন্তু যাচ্ছিল তার কাছে আদর করতে, কিন্তু আমি তাকে বারণ করলাম যে যাস না, বিড়ালটাকে দেখে ঠিক সুবিধের লাগছে না। তো আমরা বিড়ালটাকে পাশ কাটিয়ে যখন যাচ্ছি, ও কিন্তু ক্রমাগত আমাদের দিকে তাকিয়ে রয়েছে, মানে আমরা যত ওর পাশ দিয়ে যাচ্ছে, ও মাথাটা ঠিক ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, আমরা পাস করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বেশ খানিকটা এগিয়ে গেছি। হঠাৎ করে সঞ্জয় বলছে, এই দেখ ওই বিড়ালটা আবার। আচ্ছা, এই বিড়ালটা আবার মানে? আমরা যখন সামনে দেখলাম, তখন দেখছি যে বিড়ালটাকে আমরা পাস করে অনেকটা দূর এগিয়ে গেছি, সেই বিড়ালটাই আবার আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই অবাক করা একটা ব্যাপার, যে বিড়ালটা হঠাৎ করে সামনে কী করে চলে এলো। ও তো আমাদের থেকে অনেকটাই পেছনে ও দাঁড়িয়ে ছিল, এমন না যে আমাদের দেখে আমাদের পেছন আসছিল, এরকম কিন্তু কিছু নয়। তো হঠাৎ করে আবার সামনে কী করে চলে এলো। তখন সঞ্জয় বলে যে অন্ধকার রাস্তা, হতে পারে আমাদের পাশ দিয়ে আগে চলে গেছে, আমরা দেখিনি। তো আমি ভাবলাম যে হ্যাঁ, হতে পারে। তো সেজন্য আমি অত মাথা ঘামাইনি। কিন্তু
বিড়ালটার অঙ্গি ভঙ্গি দেখে এটা আমি স্পষ্ট হয়ে গেছিলাম যে বিড়ালটা কিন্তু একবারের জন্যও চাইছিল না যে আমরা ওর সঙ্গে বা আমরা ওর জায়গায় যাই, মানে ওর পাশে যাই বা কিছু। তো যাই হোক, আমরা বেশি রাত না করে আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম। এবার রোহিত আর সঞ্জয় যে দুজনে যে হোমস্টের বাইরে দাঁড়িয়েছিল আর কি, ঢোকার মুখে দাঁড়িয়েছিল যে সিগারেট খাবে বলে। যেহেতু কাঠের পুরো হোমস্টের ভেতরে সিগারেট খাওয়া একবারেই পসিবল না, সেই জন্য তারা হোমস্টেতে ঢোকার আগে একটা সিগারেট খাবে, ওই জন্য দাঁড়িয়েছিল। এবার রোহিত যেহেতু পিউর বয়ফ্রেন্ড, সেই জন্য রোহিত দাঁড়িয়েছে বলে পিউ দাঁড়িয়ে রয়েছে ওর সাথে। তাই আমি বললাম যে তোরা এখানে দাঁড়াতে হলে, আমি উপরে যাচ্ছি, একটু ফ্রেশ হবো আর কি, ভালো করে মুখ ফুক দেবো। তো যাই হোক, ওরা বললো যে ঠিক আছে তুই যা, আমরা গিয়ে তোকে ডেকে নেবো। তারপর আমি গেলাম একা উপরে, গিয়ে দরজা বন্ধ করে আমি বাথরুমে ঢুকলাম। ঠিক আছে, বাথরুমে ঢোকার পরেই 2 মিনিট হয়েছে, 2 মিনিট কি 3 মিনিট হয়েছে আমি বাথরুমে ঢুকেছি, ঠিক নিজের মতো করে মানে হাত মুখ ধুচ্ছি আর কি। দরজায় টোকা মারছে। আমি বললাম যে দাঁড়া, আমার দেরি হবে, আমি খুলবো, পরে খুলছি। টোকাটা কিন্তু ধীরে ধীরে ধাক্কায় পরিণত হলো। মানে প্রথমে টোকা মারলে যেরকম শব্দ হয়, ঠিক আছে, তারপর যেন মনে হচ্ছে রীতিমতো কেউ ধাক্কা মারছে দরজায়। আমার না মাথাটা গরম হয়ে গেছিলো। আমি তাদের সমানে বলে যাচ্ছি যে দাঁড়া, আমি খুলছি দরজা, আমার দেরি হবে, 10 মিনিট দাঁড়া একটু। কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। আর একটা ছেলেদের কণ্ঠ ভেসে আসছিল যে কিনা বলছে তাড়াতাড়ি দরজা খোল, দরকার আছে, তাড়াতাড়ি দরজা খোল, দরকার আছে। এমনি করে কিন্তু ক্রমাগত একটা ছেলেদের গলা ভেসে আসছিলো, এরকম দরজা ধাক্কানোর শব্দ। মাথাটা কেন আমার ভীষণ গরম হয়ে গেছিলো, সেজন্য আমি ঠিক করে নিয়েছিলাম দরজা খুলবো না। আমার কাজ যতক্ষণ না হবে আমি দরজা খুলবো না। এইবার যখন আমি মুখ ধুচ্ছি, মানে বেসিন যেটা ছিল, বেসিনের সামনে একটা আয়না ছিল। এবার আয়নায় যখন আমি মুখটা ধুচ্ছি মাথা নিচু করে, আমার মনে হলো কেউ যেন একটা আমার কাঁধে হাত রাখলো। একটা খসখসে হাত, আমার কাঁধে রাখলো। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, মানে মুখটা তুলে আয়নায় যখন দেখলাম কেউ কোথাও নেই। আবার যখন আমি মুখটাকে নিচু করলাম, আমি দেখলাম আবার সে একই জিনিস আমি ফিল করছিলাম যে একটা খসখসে হাত আমার কাঁধে, আমার বাঁ কাঁধে আর কি পড়লো। এবার আমি কি বুঝতে পারলাম না যে জিনিসটা কী হচ্ছে। আমি পেছনে তাকালাম, পেছনে তাকিয়ে আমি দেখলাম কোথাও কিছু নেই, একদম স্পষ্ট সব কিছু একদম নর্মাল। এবার আমি বাথরুমটা ভালো করে দেখলাম সবই নর্মাল। আর যে জানলাটা রয়েছে, জানলাটা কিন্তু খোলা ছিল, একটা কাচের জানলা ছোট্ট মতো, সেটা কিন্তু খোলা ছিল, ওখান থেকে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমি ওখানে হাত পাবো না বলে কিছু করিনি, আমি নিজের মতো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আমি দরজা অবধি আসা পর্যন্ত কিন্তু এই ধাক্কা মারার শব্দটা আসছিল। ঠিক আছে, দরজাটা আমি যেই খুলি দেখলাম বাইরে কেউ কোথাও নেই, ওদের 3 জনের কেউ কোথাও নেই। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করলাম, মানে পিউকে ফোন করে বললাম যে কে তোরা কোথায় গেলি, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলি, বারবার ডাকছিলি দরজা খোল করে, এতক্ষণ কোথায় গেলি, দরজা খুললাম, দেখ কিছুক্ষণ আগেও দরজা ধাক্কাচ্ছিলি। তখন সে বলছে কি বলছিস, আমরা তো উপরেই যাইনি, আমরা তখন থেকে এখানে নিচে দাঁড়িয়ে রয়েছি, তুই তো বললি যে তোর হয়ে গেলে তুই ফোন করবি, তারপর আমাদের যেতে বললি, আমরা তো উপরে যাইনি, আমরা নিচে 3 জনে দাঁড়িয়ে আছি। তখন আমার মাথাটা গেছে গরম হয়ে, এলাম তোরা কি বোকা পাগল আছিস নাকি? তো এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলি, বারবার ধরে বলছি দরজা খোল, দরকার আছে, আমি তো তোকে বলছিলাম যে দাঁড়া আমার দেরি হবে, তো তারপর দরজা ধাক্কাচ্ছিলি, আর এখন বলছিস যে তোরা উপরেই আসিস নি। তখন পিউ বলছে দাঁড়া উপরে আসছি, দাঁড়া। এই বলে তারা উপরে আসার পর আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে বল। তখন আমি না তাদের সব কিছু বলি, যে আমি কি শুনেছি আর কি, আর আমার কাঁধে হাত রাখার যে ফিলটা সেটাও আমি বলি। এটা বলার পরে তারা তো আমার কথা বিশ্বাস করলোই না, উল্টে ওটাকে নিয়ে খিল্লি করতে শুরু করলো যে বাবা তুই ভয় পাস, ওই দেখ তোর পিছনে কে দাঁড়িয়ে আছে, এই দেখ এখানে কে দাঁড়িয়ে আছে, এরকম করছিল আর কি। তো আমি না চুপ হয়ে গেছিলাম, আমি অত বিশেষ আর কথা বলছিলাম না, কারণ আমি তো জানি আমি কি শুনেছি নিজের কানে আর আমি কি ফিল করেছি, সেই জন্য আমি চুপ করে গেছিলাম। আর ওই যে রোহিত বলে ছেলেটা, বন্ধুটা আর কি, ও বাইরে কারোর সাথে একটা কথা বলছিলাম, বাড়ির লোক কল করেছিল সেজন্য কথা বলছিল, কারণ ঘরে একবারেই নেটওয়ার্ক পাওয়া যায় না। তো বারান্দায় দাঁড়িয়ে, মানে একবারে বাইরে নয়, রুমের বাইরে যে বারান্দা, সেই বারান্দাতে দাঁড়িয়ে মায়ের সাথে বা বাবার সাথে কারোর সাথে কথা বলছিল। কথা বলার শেষ হয়ে গেছে, হঠাৎ করে সে ভাই এদিকে আয়, একটা জিনিস দেখাবো, এদিকে। আমার 3 জনে দৌড়ে গেছি, গিয়ে সে আমাদের যেটা দেখালো সেটা হচ্ছে আমাদের যে দরজা,
সে দরজার বাদিকে একটু ওপরের দিকে দেখলাম একটা খালি মতো পোর্শন রয়েছে, সেই পোর্শনটায় কাঁচ দিয়ে ঢাকা আর কি, মানে কাঁচ রয়েছে জায়গাটায়, কিন্তু ওখানেই হাতের দাগ, 4টে হাতের দাগ, এবং হাতের দাগগুলো কীরকম লাল রঙের, মানে কোনো লাল রঙের মধ্যে হাত চুবিয়ে সেটা যদি দেওয়ালে লাগানো হয় যেরকম হবে ঠিক সেরকম। আর হাতের দাগগুলো কীরকম, মেঝেতে হামাগুড়ি দিলে যেরকম হাতের দাগ পড়বে ঠিক সেরকম, পাশাপাশি নয় কিন্তু, একটা আগানো পেছনে আর আবার একটা আগানো পেছনে, এরকম 4টে হাতের দাগ, মানে একটা বাঁ হাত একটা ডান হাত, একটা বাঁ হাত একটা ডান হাত, এরকম আর কি। জিনিসটা দেখে আমাদের না মানে একদম পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। এরকম এটা কী করে হতে পারে, মানে এতটাই উচ্চতায় সেই দাগটা ছিল যেখানে মানুষের পক্ষে তো হাত যাওয়া একেবারেই সম্ভব নয়, ঠিক আছে। আর দাগগুলো দেখে মনে হচ্ছিলো যে একদম টাটকা দাগ, মানে অনেক বছর বা অনেক দিনের পুরনো এরকম কিন্তু একবারেই নয়, একবারে টাটকা দাগ, যেটাকে দেখে বুঝতে পারছিলাম। তো আমরা কি করলাম, বেশ খানিকক্ষণ 5-7 মিনিট ধরে যে দাগটাকে দেখছিলাম, আমরা একবারে নির্বাক হয়ে গেছিলাম, কেউ কারোর সাথে কথা বলছিলাম না, 4 জনে বারান্দায় দাঁড়িয়ে দাগটাকে দেখছিলাম। তারপরে যখন আমরা ভেতরে এলাম, ভেতরে আসার পর আমরা বসেছিলাম, বসে আমরা কথা বলছিলাম যে জিনিসটা কী। তখন রোহিত বলল যে তার মানে কি তুই ঠিক বললি, আমাকে বলছে আর কি, তার মানে কি তুই ঠিকই বলেছিস, তুই যেটা ফিল করেছিস। তখন আমি বললাম যে এখন বুঝতে পারছিস যে আমি মিথ্যা কথা বলিনি। তখন পিউ বলছে, পিউ একটু ভূতে ভয় বেশি পায়, তখন সে বলছে এখানে কি ভূত কিছু আছে নাকি? হ্যাঁ, যদি থাকে তাহলে ভাই এখনই বেরিয়ে চল, কারণ রাত্রেবেলা যদি কোনো প্রবলেম হওয়ার থেকে এখনই বেরিয়ে চল। কিন্তু আমরা বেরিয়ে যাবোটা কোথায়, কারণ আমাদের যে ড্রাইভার সে তো আমাদের সাথেই নেই, সে তো চলে গেছে নিচে, গাড়ি ফাড়ি সমেত নিয়ে চলে গেছে, তো আমরা যাবোটা কোথায়? আর সে আমাদেরকে এটাও বলে দিয়েছিল যে রাতেরবেলা ফোন করলে কিন্তু সে আসতে পারবে না, কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে, তো আমরা যাবোটা কোথায়? তো যাই হোক, তারপর 9টা বাজে আমাদেরকে খেতে ডাকা হলো, আমরা গেলাম নিচে। সেই যে লোকটা আর কি, একেবারে অদ্ভুত একটা প্রকৃতির লোক, কোনো কথা বলে না, কিচ্ছু না, যতটা না বললেই নয় ঠিক ততটাই বলে। আমাদেরকে খাবার দাবার দিল, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন দেওয়ার পরে সে কী করলো, চলে যাচ্ছিল, মানে অন্য হোমস্টেগুলোতে যেরকম সিমলা মালিতে আমরা ছিলাম, ওই হোমস্টেগুলো যে লোকগুলো ছিল আর কি, তারা সামনে দাঁড়িয়ে ছিল যে আবার কিছু লাগবে কি না এইসব দেখাশোনা করছিল আর কি। কিন্তু এই লোকটা একেবারেই আলাদা, খাবার দাবার দিয়ে দিল, দিয়ে বললো যে আপনারা খেয়ে নেবেন, খেয়ে থালাগুলো এখানেই রেখে দেবেন, আর দরজা খুললেই দেখবেন বাইরে একটা আপনাদের দরজার ডান দিকে একটা বেসিন রয়েছে, সেই বেসিনে হাত ধুয়ে নেবেন। এই বলে সে চলেই যাচ্ছিল। তারপর সে আবার ফিরে এসে, মানে 2 থেকে 3 সেকেন্ড পরে আবার সে ফিরে এসে বলল যে রাতের বেলায় যাই হয়ে যাক না কেন দরজা খুলবেন না। এই বলে সে আবার চলে গেল। তো সঞ্জয় জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছেন আপনি? তখন বলছে আমি এখানে থাকি না, আমি আমার ঘরে চলে যাচ্ছি। তখন সে বলল যে যদি কিছু প্রবলেম হয়? তখন সে বলছে যে তার জন্যই তো বললাম যে রাতের বেলা দরজা খুলবেন না, দরজা খুললেই প্রবলেম, না খুললে কোনো প্রবলেম নেই। এই বলে সে চলে যায়। এবার আমরা নিজেদের মতো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যখন হাতটা ধোয়ার জন্য দরজাটা খুললাম, দেখলাম যে ওই কালো রঙের বিড়ালটা আমাদের একেবারে দরজার সামনে বসে রয়েছে, আর মুখটা খিচিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এক্ষুনি গায়ে ঝাঁপিয়ে পড়বে এরকম। দেখেই দরজাটা ধড়াম করে আমি বন্ধ করে দিই, কারণ ওর সামনে ওরকমভাবে আমি হাত পা ধুতে পারতাম না। তো আমি কি করলাম, বললাম যে ভাই এরকম দাঁড়িয়ে আছে, এরকম দরজা ফরজা খুলিস না, চল আমরা ঘরে গিয়ে নিজেদের ঘরে গিয়ে বাথরুমে গিয়ে হাত ধুয়ে নেবো। আমরা 4 জন উপরে আসছি, এইটো হাত দিয়ে চিকেনের গন্ধ বেরোচ্ছে। উপরে আসছি, দেখলাম 2তলার যে ঘরটা, সে ঘরের দরজাটা খোলা, পুরো হাট করে খোলা, আর ভেতর থেকে একটা মৃদু আলো আসছে, যেটা প্রথমে দেখেছিল আর কি রোহিত, সেরকম ঠিক আলো আসছে। আর ওই দরজার সামনেই একটা কালো রঙের অবয়ব, যেটাকে রোহিত দেখেছিল ঠিক সেরকমভাবেই দাঁড়িয়ে রয়েছে, একদম স্ট্রেট সোজা হয়ে। তো বুঝতে পারছিলাম না কে ওটা, ঠিক আছে। তো সঞ্জয় একটু পাকা ছেলে, ও দেখেই কে ওখানে, কে দাঁড়িয়েছেন এরকম করে এগিয়ে যায়। ও দরজার সামনে যেই সে এগিয়ে যায়, দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে যায়।
মানে বিশাল জোর একটা আওয়াজ হয় দরজা বন্ধ, মানে ওরকম দরজা বন্ধ করলে ওরকম আওয়াজ হয় না রীতিমতো, কারণ দরজা ধরাম করে একটা বন্ধ হওয়ার আওয়াজ হয়। এবং আমি তখন বললাম যে ভাই ও পাকামো করিস না, চল ঘরে যাই, রুমে যাই। নিজেদের রুমে এলাম। যখন রুমে এলাম তখন প্রায় 9:45 বাজে। তো কী করবো আমরা বুঝতে পারছিলাম না, কারণ আমাদের এটা আমরা বুঝতে পেরেছিলাম যে রাতেরবেলা কিছু না কিছু একটা হবে, ঠিক আছে। তো বললাম যে একটা কাজ করি, শুয়ে পড়ি সবাই। এবার শুয়ে পড়লাম। এবার কারো চোখে কিন্তু ঘুম নেই। প্রথমে আমি বলেছিলাম যে লাইট জ্বালিয়ে শুতে, কিন্তু ওরা বাকি যে 3জন ওরা কিন্তু রাজি হয়নি। বলছে না, লাইট জ্বালানোর কোনো মানে নেই, লাইট নিভিয়ে শুই। আগের থেকে এত ভয় পাওয়ার এত প্যানিক করার কোনো দরকার নেই, আগে দেখি কি হয় না হয়। এরকম সে বলছে আর কি বাকিরা। লাইট রীতিমতো বন্ধ হয়ে যায়। ভালো করে যে ওই বড় যে জানলাটা আর কি, সেই জানলায় দিয়ে দিই এবং দরজাটা ভালো করে দিয়ে দিই। রীতিমতো মনে হচ্ছে যে কেউ যেন ওই দরজার উপরে যে কাচের যে জায়গাটা আছে, যে খালি পোর্শন যেখানে কাচ রয়েছে, সেখান দিয়ে যেন কেউ মনে হচ্ছে উকি মারছে। আমি তো শুয়ে রয়েছি, আমি আর পিউ একটা বিছানায়, আর ওই রোহিত আর সঞ্জয় দুজনে একটা বিছানায়। ওরা শুয়েছিল হচ্ছে জানলার সামনে যে বিছানার বেডটা ছিল, সেখানে ওরা দুজন শুয়েছে। আমার বারবার মনে হচ্ছিল যে ওই জানলা দিয়ে বা ওই দরজার উপরে যে পোর্শনটা রয়েছে সেখান দিয়ে কেউ না কেউ এক্ষুনি উকি মারবে আর আমাদের দেখবে। আমি না ঘুমাতে পারছিলাম না, চোখ আমার বন্ধই, কিন্তু আমার ঘুম আসছে না একটাবারের জন্য। 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে রোহিত চিল্লিয়ে ওঠে যে ভাই 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 লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা, এরকম করে সে চিল্লিয়ে ওঠে। সঞ্জয় ধারে শুয়েছিল, সঞ্জয় উঠে লাইটটা জ্বালালো। আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে, কেউ ঘুমায়নি। 4জনে একেবারে উঠে বসলাম, জিজ্ঞেস করলাম কী হয়েছে। তখন সে বলছে যে ঘরের যে জানলাটা আর কি, যে জানলার সামনে ওরা শুয়েছিল, তার মনে হয়েছে যে মানে রোহিতের মনে হচ্ছিল যে জানলা বাইরে থেকে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের ঘরে উকি মারছে। সে এরা বুঝতে পেরেছে, কিন্তু ভয়ের চোটে সে আর অত দেখতে পারেনি আর কি। এরপর সঞ্জয় কী করে, জানলাগুলো পরপর করে টেনে সরায়। সে সরানোর পর সে দেখছে সেখানে কিন্তু কেউ নেই। আর বাইরের যে আবহাওয়া একেবারে ঠান্ডা, কিন্তু ঘরের আবহাওয়া তার থেকেও ঠান্ডা। মানে বাইরে যে আবহাওয়া সেটা তো নর্মাল পাহাড়ি এলাকার ঠান্ডা হবে, কিন্তু ঘরের আবহাওয়া কিন্তু মারাত্মক ঠান্ডা। আমরা বুঝতে পারছিলাম না যে এটা কী হচ্ছে। আমাদের 4জন তখন একটাই জিনিস মাথায় আসছিল যে হয় আমরা কালকে সকালবেলা আমরা উঠে বাড়ি যেতে পারবো, আর না হলে আমরা কেউই যেতে পারবো, এই জিনিসটাই মনে হচ্ছিল আমাদের। এবার আমরা মানালিতে একটা টেম্পেল রয়েছে, হিনিমা দেবী টেম্পেল, তো সেই মন্দির থেকেই আমাদের 4জনে 4টে ধাগা নিয়েছিলাম, যেটা আমি আর রোহিত এরা দুজন আমরা পরিনি, আমরা রেখে দিয়েছিলাম ব্যাগে। তো আমরা কী করলাম, ওই ধাগাটাকে নিয়ে ওই একটা দরজার যে হাতলটা রয়েছে, ঘরের দরজার যে হাতল, সেখানে একটা বেঁধে দিলাম, আর একটা ওই বাথরুমের যে দরজা সেই দরজায় বেঁধে দিলাম, আর যে কাচটা রয়েছে সে কাচটা একটা তোয়ালে দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমরা 4জনে একই বিছানায় বসে রয়েছি। আমরা ঠিক করে নিলাম যে 4জনে রাতেবেলা তো ঘুম হবেই না, তো 4জনে একটা বিছানায় থাকি যাতে ভয়টা আমাদের কম লাগে। এবার আমরা সমানে চেষ্টা করছিলাম যে হনুমান চালিসা চালানোর, কিন্তু নেটওয়ার্কের এতটাই বাজে প্রবলেম, এত বাজে অবস্থা যে একটা বারের জন্য কিন্তু আমাদের 4জনের কারোর ফোনেই হনুমান চালিসা চলছিল না, বারবার গোল গোল করে বাফারিং হচ্ছিল। চেষ্টা আমরা করছিলাম অনবরত হনুমান চালিসা চালানো। ঠিক সেই সময় কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেলাম দরজায় টক টক করে নক করার শব্দ। প্রথম 2 মিনিট টক করে নক হলো। আমি সবাইকে বারণ করে দিয়েছিলাম যে কেউ যেন ওই আওয়াজে সাড়া না দেয়, ঠিক আছে। রোহিত সাড়া দিতে যাচ্ছিল, কিন্তু আমি বারণ করি যে সাড়া দিস না। তারপরে কি হয়, সেই টক করে যে নকিংয়ের শব্দটা সেটা কিন্তু এবার ধাক্কায় পরিণত হয়। মানে হয় না যে অনেক সময় টক করে দরজা নক করলে যখন কেউ সাড়া না দেয়, ইরিটেট হয়ে দরজা ধাক্কাতে শুরু করে, ঠিক সেরকমভাবেই দরজা ধাক্কাতে শুরু করে। এবং ওই যে লোকটা ছিল, সেই লোকটার গলা ভেসে আসছে, সে বলছে যে দরজাটা খুলুন,
আমার আপনাদের সাথে কথা আছে, দরকার রয়েছে। তো তখন কিন্তু রোহিত আবার ওর কথায় সাড়া দিতে যাচ্ছিল। সঞ্জয় তাকে বারণ করে যে ভাই সাড়া কিন্তু দিস না, কারণ ওই লোকটাই আমাদেরকে বলে দিয়েছিল যে যাই হয়ে যাক দরজা কিন্তু খুলতে না, দরজা খুললেই সমস্যা, না খুললে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা কারো ওই কথায় কিন্তু সাড়া দিইনি, কিন্তু দরজা অনবরত ধাক্কাচ্ছে, যেন মনে হচ্ছে কি আমাদের মনে হচ্ছিল দরজাটা এক্ষুনি মানে এই মনে ভেঙে গেল এরকম একটা মনে হচ্ছিল। আর ওই একটা ছেলেদের কণ্ঠ এসে আসছে যে কিনা বলছে আপনারা দরজাটা খুলুন, আপনার সে দরজা দরকার রয়েছে। এরকম দরজা ধাক্কানোটা বন্ধ হলো। প্রায় 20 থেকে 25 মিনিট ওরকম আওয়াজ শব্দ হওয়ার পরে দরজা ধাক্কানোটা বন্ধ হতেই 2 মিনিট পরেই দেখলাম যে বাথরুম থেকে একটা ধড়াম করে আওয়াজ হলো। কাঁচ ভাঙলে যেরকম শব্দ হয়, মানে একটা কাঁচ যদি অনেক উঁচু থেকে ফেলা হয় যেরকম একটা শব্দ হবে, ঠিক সেরকম একটা শব্দ হলো। হওয়ার পরেই নিজের থেকে বাথরুমের কলটা কিন্তু খুলে গেল। ঠিক আছে, কল পড়ার শব্দ, জল পড়ার শব্দ আর কি। এবার জলটা যে পড়ছে কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে, এবং কল যদি বাড়ে কমে, যে জলের যে সাউন্ডটা ওটা তো বাড়ে কমে, সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট ওরকম কিন্তু বাথরুমের মধ্যে হয়েছে। ঠিক আছে, এইবার আমরা যখনই আমাদের সঞ্জয় মোবাইলে হনুমান চালিসাটা শুরু হলো, দেখলাম হঠাৎ করে কিন্তু বাথরুমের যে আওয়াজটা আসছিলো সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। জল পড়ার যে শব্দটা নিজের থেকে বন্ধ হয়ে যায়। হনুমান চালিসা কিছুটা চলার পরে যখন আবার নেটওয়ার্কের প্রবলেমের জন্য বন্ধ হয়ে যায়, ঠিক তখনই সঙ্গেই একবারে আবার যে দরজা ধাক্কানোর যে শব্দটা সেটা কিন্তু আবার শুরু করে। আবার কেউ দরজা ধাক্কাতে শুরু করে। হ্যাঁ, আবার যখন কিছুক্ষণ পরে হনুমান চালিসা শুরু হচ্ছে তখন আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার বাথরুমের যে জল পড়ার শব্দ সেটা আবার শুরু হচ্ছে। মানে পুরো রাত আমাদের এই করে কেটেছে। একবার দরজা ধাক্কানোর শব্দ, একবার বাথরুমের কল খোলার শব্দ, একবার দরজা ধাক্কানোর শব্দ, একবার বাথরুমের কল খোলার শব্দ। যখনই হনুমান চালিসা চলছে তখনই কিন্তু জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যখনই হনুমান চালিসা বন্ধ হয়ে যাচ্ছে তখনই জিনিসগুলো চলছে। পুরোটা রাত আমাদের সাথে এরকম হয়। ভোর 6টা বাজে, তখন আমাদের যে ড্রাইভার তিনি কিন্তু ফোন করে বলছে আমি আপনাদের হোমস্টে নিচে চলে এসেছি, আপনারা নিজেরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসবেন। এই যে জিনিসগুলো, এটা কিন্তু 4টের পর আর কিছু হয়নি, 4টে অবধি হয়েছে, তারপরে আর কিছু হয়নি, কিন্তু আমরা ভরসা পাচ্ছিলাম না ঘুমাতে। হ্যাঁ, মানে কোনো রকমভাবে একটু চোখ ফোক লেগে গেছিলো আর কি, কিন্তু আমরা সেরকমভাবে কেউই ঘুমাইনি। তো যাই হোক, সকালবেলা ওঠার পরে আমরা নিজের ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, নিচে চলে গেলাম আর কি, গাড়ি ফাড়ি ধরে বেরিয়ে গেলাম। ওই যে সকালে ওই লোকটাকে আমরা কিন্তু সকালবেলা দেখিনি। এবার ওকে আমরা ইনফর্ম করে আসার প্রয়োজনও মনে করিনি, কারণ উনি যখন জানে যে হোমস্টেতে কোনো প্রবলেম রয়েছে, তারপরে ওনার কী করে এত সাহস হয় বা কী করে কোনো বিবেক বুদ্ধি নেই যে উনি আমাদেরকে থাকতে দিলেন। তো যাই হোক, ওনাকে আমরা বলে আসার কোনো প্রয়োজন মনে করিনি, তো আমরা চলে এসেছিলাম আর কি। গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, তখনই সেই ড্রাইভারটাকে চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে তিনি কিছু জানে বা কিছু লোকাচ্ছে আমাদের দেখে, মানে যেটা উনি জানে সেটা আমাদের বলছে না। তো তারপরে সঞ্জয় যেহেতু সামনে বসেছিল, তো সঞ্জয় কিন্তু ওকে জিজ্ঞেস করে, কিন্তু ও কিন্তু কিচ্ছু বলে না। ড্রাইভারটা ও একবারে চুপচাপ হয়ে সব কিছু শুনছিল, আর মুখ ফুক একবারে অনেক অন্যরকম হয়ে গেছিলো। তারপর আমরা কথাবার্তা বলছিলামই ওই সব বিষয়, ঠিক সেই সময় দেখলাম আমাদের সামনেই একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, যে কিনা হেল্প চাইছে, মানে লিফট চাইছে আর কি। কিন্তু এবার হিমাচলে এইসব জিনিস একবারেই কমন, যে যেহেতু গাড়ি ঘোড়া অত নেই, পাহাড়ি এলাকায় কেউ কাউকে লিফট চাইলে সবাই দিয়েই দেয় আর কি। তো ওই ড্রাইভারটা আমাদেরকে বলে যে লিফট দেবে কি না। তখন আমি বললাম হ্যাঁ, কেন দেবেন, না দেওয়ার কী আছে, কোনো সমস্যা নেই। তো যে মহিলাটা ওঠে গাড়িতে, সেই মহিলাটা একটা ধারে বসেছিল আর কি। তো মহিলাটার সামনেও কিন্তু আমরা ওই জিনিসপত্র নিয়েই কথা বলছিলাম। তখন সে মহিলাটা বলছে, ওই লোকটাকে আর কি, ড্রাইভারকে বলছে নিজেদের ভাষায়, নিজেদের যে লোকাল ভাষায়, সেই লোকাল ভাষায় বলছে, কিছু একটা বললো। তা বলার পরেই আমাদেরকে বললো তোমরা ওখানে ছিলে। হ্যাঁ, আমি বললাম কোথায়? তখন সে বলছে যে ওই হোমস্টেতে। আমরা বললাম যে হ্যাঁ, আমরা ওই হোমস্টেতে ছিলাম। তখন সে বলছে তোমরা একটা রাত পুরো কাটালে কী করে? কেউ তো ওখানে থাকতেই পারে না, সবাই তো মাঝরাতে বেরিয়ে চলে যায়।
তোমরা একটা পুরো গোটা কী করে কাটালে, এরকম করে সে বলছে। তখন রোহিত জিজ্ঞেস করে যায়, কেন, কী সমস্যা, ওখানে কি কোনো ইতিহাস কি রয়েছে, কোনো ঘটনা ঘটেছিল? তখন সেই মহিলাটা বলছে যে ওই যে হোমস্টেটা যে বানিয়েছে, যে লোকটা আর কি, সে হোমস্টেটা বানানোর 1 মাস পরেই হোমস্টের ছাদ থেকে পড়ে মারা যায়। এবার ওই যে লোকটা, ওই লোকটা যে ছেলে আর কি, সে ছেলেটা কিন্তু টাকা পয়সার অভাবে, যেহেতু ছেলেরা সবসময় নেশা ভান করে থাকতো, হ্যাঁ, হাতে টাকা পয়সা ছিল না, সেজন্য সাধ্য শান্তি কিছুই করায়নি। হ্যাঁ, আর লোকটা ওখানেই রয়েছে, যেহেতু করায়নি সেজন্য নিজের মধ্যে একটা গিল্ট ফিল আছে আর কি, সেজন্য সে ওই হোমস্টেতে বাবার সাথেই রয়েছে। আর যাকে তোমরা সারা রাত ফিল করেছো, দেখতে পেয়েছো বা বুঝতে পেরেছো, সেটা আর কেউই না, সেটা ওই হোমস্টেরই মালিক। তখন পিউ জিজ্ঞেস করে যে তাহলে আপনি কে, আপনি এত কিছু জানলেন কি করে? তখন সে বলছে, আমি যে লোকটাকে তোমরা দেখেছো, ওই লোকটাই হচ্ছে ওই ভদ্র যে মারা গেছেন মালিকের ছেলে, আর আমি হচ্ছে ওই লোকটার ওয়াইফ, মানে যে লোকটা আমাদেরকে কেয়ারটেকার যে ছিল আর কি, তার ওয়াইফ। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে ওদের সাথে থাকেন না, ওই লোকটার সাথে থাকেন না? তখন সে বলছে যে না, সে প্রাইমারি স্কুলের টিচার। এবার যেহেতু লোকটা কোনো কাজবাজ কিছু করে না, সারাক্ষণ মদ গাঁজা ফাজা এসব খায় আর কি, বাজে বাজে নেশা করে, সেজন্য সে তার স্বামীর সাথে থাকে না। সে স্বামী ওই মানে যে হোমস্টে ওখানেই থাকে সারাদিন, আর সে মহিলাটা তার ছেলে মেয়েকে নিয়ে অন্য জায়গায় থাকে। তো যাই হোক, এটা বলার পরে আমরা পুরো বিষয়টা বুঝতে পারলাম যে কেন আমাদের সাথে কী হচ্ছিল না হচ্ছিল। তখন সেই মহিলাটা এটাও বলে যে আমরা ফিরবে কবে? বললাম যে আজকেই। তখন সে বলে যে বাড়ি ফিরে এবার নিজেরা নিজেদের মধ্যে একবার কোনো মন্দির ফন্দিরে গিয়ে পুজো দিয়ে নিও নিজেদের নামে, তাহলে আর কিছু হবে না। নাহলে কিন্তু হতে পারে যে তোমরা যেখান থেকে যাচ্ছ, কেউ কিছু না কিছু হয়তো তোমাদের ফলো করতে করতে তোমাদের সাথে চলে গেল। তো আমরা নিজেদের বাড়িতে ফিরলাম, ফিরে বাড়িতে সবাইকে বলে দিই, মানে যে যার বাড়িতে সবাইকে বলে দিই আর কি সব কিছু, নিজেদের মধ্যে একটা পুজো দিয়ে দিলাম। তারপরে কিছুই হয়নি। হ্যাঁ, তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।